নমস্কার, আমি জয়ন্তী চক্রবর্তী বলছি। স্যাটারডে সাসপেন্স উইথ জয়ন্তীতে আজ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি শনিবার সন্ধ্যা ঠিক 7টার সময় আমি চলে আসি আপনাদের কাছে আর একটি করে স্বরচিত গল্প পড়ে শোনাই। আজ কিন্তু আমি আপনাদের কোনো গল্প পড়ে শোনাব না। আজ শোনাব স্বামী বিবেকানন্দের জীবনের 10টি অলৌকিক ঘটনার কথা। যুগনায়ক বিবেকানন্দের দিব্য জীবনীয় বাণী শুধু বর্তমান ভারতের জন্য নয়, সমগ্র পৃথিবীর সামনে একটি দীপ্যমান আলোক বর্তিকা। তার জীবনের অসংখ্য স্মরণীয় ঘটনার কথা যত বলা যায়, যত শোনা যায়, ততই যেন বলার আর শোনার তৃষ্ণা বেড়েই চলে। আজ আমি আপনাদের কাছে তার জীবনের বাছাই করা 10টি অলৌকিক ঘটনার কথা বলবো, যে ঘটনাগুলি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের আবার নতুন করে ভাবতে শেখায়। আসুন তবে শুরু করা যাক। প্রথম অলৌকিক ঘটনা ঈশ্বর দর্শন। 1861 সালের ডিসেম্বর মাস ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামীজির প্রথম দেখা হয়েছিল প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে। সেখানে গায়ক হিসেবে স্বামীজির ডাক পড়েছিল। ঠাকুর মুগ্ধ হয়ে শুনেছিলেন তার গান, বলেছিলেন, একবার দক্ষিণেশ্বরে যেও। নরেন বলেছিলেন, যাব। সেই মতো বেশ কিছুদিন পরে নরেন ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন। ঠাকুর তো তাকে দেখেই আনন্দে বিহ্বল হয়ে পড়লেন। নরেনকে একান্তে বারান্দায় ডেকে এনে বলতে লাগলেন, হ্যাঁ রে, এতদিনে আসতে হয়, আমি যে তোর পথ চেয়ে বসেছিলুম। তুই যে আমার দেবতা, তুই সপ্তঋষির এক ঋষি, তুমি আমার নররূপী নারায়ণ, জীবের সেবার জন্য এসেছ, ইত্যাদি ইত্যাদি অনেক আদরের কথা বলতে লাগলেন। শুনে নরেনের মনে হলো, এ কার কাছে এসেছি আমি? এ তো বদ্ধ উন্মাদ। তারপর অবশ্য ঠাকুর ঘরের মধ্যে ফিরে গিয়ে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলতে লাগলেন। তার উপদেশ শুনে মুগ্ধ হলেন নরেন্দ্রনাথ। এই সময়েই নরেন ঠাকুরকে প্রশ্ন করে বসলেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? ঠাকুর বললেন, দেখেছি বই কি, এই যে যেমন তোকে দেখতে পাচ্ছি তেমনি তাকেও দেখতে পাই, চোখের সামনে স্পষ্ট। নরেন্দ্রনাথ বললেন, আমাকে দেখাতে পারেন? ঠাকুর বললেন, পারি বই কি, একদিন একা আসিস। ঠাকুরের কথা মতো একদিন একাই তার সঙ্গে দেখা করতে এলেন নরেন্দ্রনাথ। ঠাকুর তার সঙ্গে সাধারণ কথাবার্তা বলতে বলতে তাকে বিছানার ওপর উঠে আসতে বললেন। তারপর হঠাৎ নরেন্দ্রনাথের শার্টের খোলা বোতামের ফাঁকা জায়গাটুকু দিয়ে তার বুকের মাঝখানটায় স্পর্শ করলেন। নরেন্দ্রনাথের মনে হলো যেন সারা পৃথিবীটা দুলে উঠল। সামনে পিছনে দেয়ালগুলো সব অদৃশ্য হয়ে গেল। শরীরের নিচে থেকে, মানে বিছানা সহ মেঝে মাটির তলায় ঢুকে যেতে লাগলো। তিনি দেখলেন তার সামনে পিছনে ওপরে নিচে কোথাও আর কিচ্ছু নেই। সমস্ত জগৎ সংসার লুপ্ত হয়ে গেছে। শুধু তিনি আছেন, আর তার সামনে দাঁড়িয়ে আছেন ওই আশ্চর্য অলৌকিক ক্ষমতাধারী ব্রাহ্মণ। নরেন্দ্রনাথ প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে উঠলেন, ওগো, এ কি করছো তুমি? আমার যে ভাই বোন আছে, মা আছে। ঠাকুর হেসে তার স্পর্শ সরিয়ে দিলেন। নরেন্দ্রনাথ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। এরপর থেকে প্রায় 15-20 দিন যাবৎ স্বামীজি সর্বত্রই কি জ্বর আর কি জীব, সব কিছুর মধ্যেই ঈশ্বরকে দেখতে পেতেন। ঈশ্বর সম্পর্কে তার অবিশ্বাস দূর তো হলোই, সেই সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেবত্ব নিয়েও আর কোনো সংশয় রইল না তার মধ্যে। দ্বিতীয় অলৌকিক ঘটনাটি হল পিশাচ সিদ্ধতান্ত্রিক। হ্যাঁ, সালটা ছিল 1892। স্বামী বিবেকানন্দ তখন ভারত ভ্রমণে বের হয়ে মাদ্রাজে এসেছেন। এক ব্রাহ্মণ যুবক আলাসিঙ্গা পেরুমল স্বামীজির
অগাধ পাণ্ডিত্য ও মধুর আকর্ষণীয় ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। এই সময় স্বামীজি একদিন রাত্রে স্বপ্ন দেখলেন যে তার মা ভুবনেশ্বরী দেবী মারা গিয়েছেন। স্বপ্ন দেখেই স্বামীজির খুব মনটা ব্যাকুল হয়ে উঠল। মায়ের খবর জানবার জন্যে তিনি ছটফট করতে লাগলেন। কিন্তু তিনি যে সন্ন্যাসী, পূর্বাশ্রমের সমস্ত পরিচয় লোপ করেই তিনি সন্ন্যাস নিয়েছেন, তাই বাড়িতে কোনো পত্র যোগাযোগ করা তার পক্ষে নিষিদ্ধ। তাই তিনি মনে মনে খুব ছটফট করতে লাগলেন, এমনকি ভাবলেন যে মায়ের শ্রাদ্ধ করবেন। এই সব কথা স্বামীজি তার শিষ্য ও বন্ধু আলাসিঙ্গাকে জানালেন। শুনে আলাসিঙ্গা বললেন, আপনি তো সন্ন্যাসী, মাতৃ শ্রাদ্ধে আপনার তো অধিকার নেই। স্বামীজি তখনই গম্ভীরভাবে শঙ্করাচার্যের প্রসঙ্গ টেনে এনে বললেন, তিনি তো মায়ের শ্রাদ্ধ করেছিলেন। এই সমস্ত আলোচনা চলছে। স্বামীজির মন তখন খুবই ভারাক্রান্ত। এমন সময় আলাসিঙ্গা বললেন, স্বামীজি, এখান থেকে রেলপথে কয়েক মাইল দূরে একজন পিশাচসিদ্ধ তান্ত্রিক বাস করেন। লোকটি যে কোনো মানুষের ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এমনকি সে কি ভাবছে সমস্ত কথা নির্ভুলভাবে বলে দিতে পারে। এজন্য তাকে কেবল 1 বোতল মদ আর 10টি টাকা দিতে হয়। শুনে স্বামীজি তখনই সেখানে যাবার ও ওই পিশাচসিদ্ধ লোকটিকে দেখবার জন্য খুব আগ্রহী হয়ে উঠলেন। পরদিনই আলাসিঙ্গা এবং আরো 4-5 জন লোককে নিয়ে স্বামীজি চললেন পিশাচসিদ্ধ তান্ত্রিক দর্শনে। লোকটি যে জায়গায় থাকে সেটা একটা শ্মশান। চারিদিকে মৃত মানুষের হাড় গোড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই শ্মশানের একধারে একটা বড় গাছের নিচে একটা মাটির তৈরি খড়ের ঘরে সেই লোকটা থাকে। আলাসিঙ্গার ডাকে বাইরে এসে সেই তান্ত্রিক মদের বোতল আর 10টি টাকা হাতে নিয়ে খুব তাড়াতাড়ি তার ঘরের মধ্যে ঢুকে গেল। আর সেখান থেকে চিৎকার করে তার নিজের ভাষায় কাতরভাবে কিছু বলতে লাগলো। স্বামীজি আলাসিঙ্গাকে জিজ্ঞাসা করলেন, ও কি বলছে? আলাসিঙ্গা স্বামীজিকে ইংরেজিতে বুঝিয়ে দিলেন যে লোকটি বলছে, তোমার সঙ্গী ওই লোকটিকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। ওর শরীর থেকে যে জ্যোতি বের হচ্ছে তা আমি সহ্য করতে পারছি না। ও যা জানতে চায় আমি সব বলে দিচ্ছি, শুধু ওকে এখান থেকে চলে যেতে বলো এক্ষুনি, আমার কষ্ট হচ্ছে ওর তেজে। আলাসিঙ্গার কথা শুনে স্বামীজি হেসে বললেন, দূর শালা, ব্যাটা মাতাল। এই বলে তিনি শ্মশানের বাইরে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি একটি গাছের থেকে ফুল তুলছিলেন আর শোঁকছিলেন। কোনো কোনো ফুলটি বা অন্যমনস্কভাবে ছিঁড়েও ফেলছিলেন। এদিকে সেই পিশাচসিদ্ধ লোকটি খানিক বাদে ঘরের বাইরে বেরিয়ে এলো আর আলাসিঙ্গার হাতে এক তাড়া কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই কাগজগুলির প্রতিটাতে ওই লোকটিকে সই করতে বলো। স্বামীজিকে কাগজগুলি দেবার পর তিনি হাসতে হাসতে সেগুলিতে সই করে দিলেন। এরপর আলাসিঙ্গা যখন কাগজগুলিতে কি লেখা আছে তা পড়ে স্বামীজিকে ইংরেজিতে বুঝিয়ে দিতে লাগলেন, তখন স্বামীজির আর বিস্ময়ের সীমা পরিসীমা রইল না। কাগজগুলিতে লেখা ছিল, আগন্তুকের পূর্বাশ্রমের নাম নরেন্দ্রনাথ দত্ত, তার পিতা বিশ্বনাথ দত্ত, মা ভুবনেশ্বরী দেবী, তিনি বর্তমানে কলকাতাতেই আছেন এবং সুস্থ আছেন। আগন্তুকের জন্ম 1821 সালে, 21 বছরে পিতৃবিয়োগ, গুরুর আশ্রয় লাভ। সম্প্রতি ওর খুব সংশয় হচ্ছে যে গুরু বোধহয় ওকে ত্যাগ করেছেন, কিন্তু তা সত্য নয়। গুরু ওর সঙ্গে সঙ্গেই আছেন। ও বহু দূরে সমুদ্র যাত্রা করবে, তারপর জগৎ বিখ্যাত হবে, অনেক জনহিতকর কাজ করবে। বর্তমানে সে একটি গাছের ফুল তুলছে, গন্ধ নিচ্ছে আর ছিঁড়ে ফেলছে। লোকটার এই রকম সমস্ত নির্ভুল অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বলা দেখে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। ঘটনার এখানেই কিন্তু শেষ নয়। খানিকটা মদ খাবার পর লোকটার মেজাজ যখন বেশ ফুরফুরি হয়ে গেল, তখন সে স্বামীজির সঙ্গে বেশ সহজভাবেই গল্প করতে লাগলো। স্বামীজি লোকটার কাছে জানতে চাইলেন
যে কিভাবে সে এই সমস্ত আশ্চর্য কথা বলতে পারে। লোকটি তখন বলল যে সে মন্ত্রতন্ত্রের জোরে একটি পিশাচকে বশীভূত করে রেখেছে। ডাকলেই সে সামনে আসে, একটি ছায়ামূর্তি ধরে দাঁড়ায়, আর তখন সমস্ত কথা সে জানিয়ে দিয়ে যায়। এইভাবে সেদিন স্বামীজি প্রত্যক্ষ করেছিলেন পিশাচ সাধনা ও তন্ত্রমন্ত্রের আশ্চর্য ক্ষমতা। আমাদের তৃতীয় অলৌকিক অভিজ্ঞতাটির প্রসঙ্গ হল স্বামীজির শিকাগো যাত্রা নিয়ে। সেটা ছিল 1893 সাল। স্বামীজি শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভায় যোগদান করতে চান জেনে আলাসিঙ্গা ও তার আরও অন্যান্য ভক্তরা চাঁদা সংগ্রহ করে জাহাজের টিকিট পর্যন্ত কিনে ফেলেছেন। চলছে আরও চাঁদা সংগ্রহের কাজ। কিন্তু স্বামীজির মনে বড় ভয়। তিনি কেবলই ভেবে যাচ্ছেন কেমন করে যাবেন তিনি একা, অজানা অচেনা দূর সাগর পারের সেই দেশে। সেখানে কেউ নেই তার আপনজন। এইরকম যখন ভয় আর সংশয়ের দোলায় তিনি দুলছেন, তখন একদিন রাত্রে তিনি স্বপ্ন দেখলেন তার শোবার ঘর এক দিব্য আলোর জোয়ারে যেন ভেসে যাচ্ছে, আর সেই উজ্জ্বল জ্যোতিপুঞ্জের ভেতর থেকে বেরিয়ে এলেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আদি অন্তহীন এক বিশাল সমুদ্রের পাশে এসে দাঁড়ালেন তিনি। তারপর অক্লেশে হেঁটে হেঁটে পেরিয়ে যেতে লাগলেন সেই উত্তাল তরঙ্গায়িত সমুদ্র। ঠাকুর এগিয়ে যাচ্ছেন পায়ে হেঁটে, আর তার নরেনকে ডাকছেন হাতছানি দিয়ে, আয় না আয়, আমার সঙ্গে সঙ্গে চলে আয়, কোনো ভয় নেই, চলে আয়। এই ঘটনার পর স্বামীজির মনে আর কোনো ভয় বা সংশয় রইল না। তিনি পূর্ণ উদ্যমে শিকাগো যাত্রার জন্য প্রস্তুত হতে লাগলেন। এইবার চলে আসি চতুর্থ অলৌকিক ঘটনাটি প্রসঙ্গে। এবারে ভূতের সঙ্গে একেবারে মুখোমুখি হতে হয়েছিল স্বামীজিকে। স্বামী বিবেকানন্দ সেবার রাজস্থানে গেছেন। চলেছেন জয়পুর থেকে খেতড়ির পথে উটের গাড়িতে চেপে। তার সঙ্গে আছেন খেতড়ির রাজা মহারাজ অজিত সিংহ। সারাদিন প্রচণ্ড গরমে পথশ্রমের পর সন্ধ্যাবেলায় একটি পান্থশালায় এসে বিশ্রাম নিলেন তারা। তাড়াতাড়ি নৈশ আহার শেষ করে বিছানায় এসে শুয়ে পড়লেন স্বামীজি। তার পাশের ঘরেই ছিলেন মহারাজ অজিত সিংহ। সমস্ত দিন প্রচণ্ড গরমের পর সন্ধ্যাবেলা মরুভূমির শীতল বাতাস বইতে লাগল। ঠান্ডা হাওয়ার স্পর্শে আর পথশ্রমের কারণে শীঘ্রই গভীর ঘুমিয়ে পড়লেন স্বামীজি। হঠাৎ তার ঘরের দরজাটা দড়াম শব্দ করে খুলে গেল। ঘুমটা ভেঙে গেল স্বামীজির। তিনি ভাবলেন হয়তোবা তাড়াতাড়িতে দরজায় খিল দিতে ভুলে গেছেন, তাই দরজাটা এভাবে খুলে গেল। তিনি আবার শুয়ে পড়লেন এবং অচিরেই ঘুমিয়েও পড়লেন। এবার আবার সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। এবারও ঘুমটা ভেঙে গিয়ে স্বামীজি ভাবলেন দমকা হওয়ায় দরজাটা বোধহয় বন্ধ হয়ে গেছে। তিনি আবার চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়লেন। এবার তার মনে হলো কেউ বা কারা যেন খাট ধরে নাড়া দিচ্ছে। স্বামীজি এবার উঠে বসলেন বিছানায়, আর যেই তিনি উঠে বসলেন অমনি খাট নাড়ানো বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ বসে থেকে শুয়ে পড়লেন স্বামীজি, কিন্তু এবার আরো জোরে প্রবলভাবে খাটটা নাড়ানো হতে লাগলো। এবার বিরক্ত হয়ে স্বামীজি খাট থেকে নেমে এলেন। একটা লণ্ঠন নিয়ে ঘরের চারিদিক ঘুরে ঘুরে দেখতে লাগলেন, কিন্তু কোথাও কিছু দেখতে না পেয়ে তিনি আবার বিছানায় এসে শুয়ে পড়লেন আর ঘুমিয়ে পড়লেন। এবার আবারও তার ঘুম ভেঙে গেল। এবার মনে হলো কারা যেন খুব কাছে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। তিনি একটু ভালো করে শোনার চেষ্টা করে বুঝতে পারলেন তারা যেন তাকেই উদ্দেশ্য করে কিছু বলছে। এবার স্বামীজি খোলা জানলার দিকে চাইলেন। দেখলেন সেখানে কয়েকটি ছায়া মূর্তি
জানলার ওপাশে দাঁড়িয়ে আছে। তাদের মাথায় চুল নেই, চেহারা বিকৃত। তারা যেন ব্যাকুলভাবে ইশারা ইঙ্গিতে স্বামীজিকে কিছু বলতে চাইছে। স্বামীজি বললেন, কে তোমরা, কি বলতে চাও? তারা বলল, স্বামীজি, আমরা বড় কষ্টে আছি, আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই, আপনি আমাদের মুক্তির জন্য প্রার্থনা করুন। এরপর সেই মূর্তিগুলি হাওয়ায় মিলিয়ে গেল। এটা দেখবার পর আর ঘুম এলো না স্বামীজির। তিনি উঠে পড়ে ঘরের মধ্যেই পায়চারি করতে লাগলেন। এদিকে ভোর হয়ে গিয়েছিল। পান্থশালার ভৃত্য এসে স্বামীজিকে চা দিয়ে গেল। স্বামীজি চা পান করেই তড়িঘড়ি ছুটলেন ম্যানেজারের কাছে। রাতের সমস্ত ঘটনার কথা তাকে বলে জানতে চাইলেন, এইসব ঘটনার পিছনে কি কোনো কারণ আছে? ম্যানেজার তখন স্বামীজিকে বললেন যে কিছুদিন আগে ওই ঘরে একটি পরিবার, বাবা মা ও তাদের একটি পুত্র অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। সম্ভবত তাদের অতৃপ্ত আত্মাই স্বামীজির কাছে মুক্তির জন্য কাতর প্রার্থনা জানাচ্ছে। জীবনে বহুবার বহু শ্মশানে রাত কাটিয়েছিলেন স্বামীজি। আত্মারা তাকে ভয় দেখাতে এসে নিজেরাই ভয় পেয়ে পালিয়েছে। কখনো আবার তাঁর আশীর্বাদ নিয়ে মুক্তি পেয়েছে প্রেত দশা থেকে। যাই হোক, অনেকক্ষণ ভূতের কথা হলো, এবার আসুন একটু ভগবানের কথা শোনা যাক। আসছে পঞ্চম অলৌকিক অভিজ্ঞতা প্রসঙ্গে। শিবার স্বামীজি ও তার গুরু ভাইরা সবাই মিলে আছেন বরানগর মঠে। ঠাকুর দেহ রক্ষা করেছেন বেশ কিছুদিন হলো। স্বামীজি ও ঠাকুরের ব্রহ্মানন্দ, প্রেমানন্দ, বিজয় কৃষ্ণ প্রভৃতি আরও 11 জন একান্ত কাছের ভক্ত যুবক শিষ্য গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছে। ভিক্ষা করে জীবন ধারণ করেন তারা। একদিন স্বামীজি সবাইকে ডেকে বললেন, দেখ, আমরা যে ঠাকুরের নাম নিয়ে সবকিছু ছেড়ে এলাম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কিনা। আজ আর আমরা কেউ ভিক্ষায় বের হব না, দেখি ঠাকুর আমাদের জন্য কি ব্যবস্থা করেন। সত্যি সেদিন আর কেউ ভিক্ষায় বের হলেন না। সবাই ঠাকুরের নাম জপ করে আর শাস্ত্র পাঠ করে সারাটা দিন অনাহারে কাটিয়ে দিলেন। সন্ধ্যা হলো। এদিকে খিদের জ্বালায় সকলেই অবসন্ন হয়ে পড়েছেন। এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। দরজা খোলার পর দেখা গেল একটি লোক মাথায় বড় একখানা চাঙারি বোঝাই লুচি, তরকারি, মিষ্টি ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করতে সে বলল যে কাছেই লালাবাবুর মন্দির থেকে সে আসছে, সেখান থেকে ভোগের প্রসাদ পাঠিয়ে দেয়া হয়েছে। এইভাবে নরেনের পরীক্ষায় ফুল মার্কস নিয়ে পাশ করে গেলেন ঠাকুর। নরেন মানে আমাদের স্বামীজি বহুবার এই রকম পরীক্ষা নিয়েছেন ঠাকুরের। যেমন সেবার ঠাকুর তখন শরীরে আছেন। সবাই বলেন ঠাকুর নাকি পয়সা ছুঁতে পারেন না, টাকা পয়সা ছুলেই নাকি তার শরীরের মধ্যে ভীষণ জ্বলুনি তৈরি হয়ে যায়। ব্যাপারটা সত্যি কিনা যাচাই করা চাই নরেনের। তাই তিনি একদিন ঠিক করলেন যে ঠাকুরকে পরীক্ষা করবেন। ঠাকুরের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার বিছানার নিচে একটি টাকা রেখে তিনি চলে গেলেন পঞ্চবটির দিকে। কেউ এটি দেখতে পেল না। এদিকে ঠাকুর ফিরে এসে যে বিছানায় বসতে যাবেন, এমন সময় তার সর্বশরীর জ্বালা করে উঠল। অসহ্য যন্ত্রণায় বিছানা থেকে লাফিয়ে নেমে এলেন তিনি। ঠাকুরের সঙ্গীরা তখন তার বিছানাপত্র তুলে ঝেড়ে ঝুড়ে দেখতে লাগলেন। অবশেষে তোষকের নিচে থেকে একটি টাকা বেরিয়ে পড়ল। এটা যে নরেনের কাজ তার বুঝতে বাকি রইল না ঠাকুরের। তিনি স্মিত হাসলেন শুধু। স্বামীজিও বুঝতে পারলেন কতখানি শুদ্ধ আর বিষয় বিষ থেকে সম্পূর্ণ মুক্ত এই মানব দেহধারী মহামানব। এইবার চলে আসি ষষ্ঠ অলৌকিক কাহিনীর প্রসঙ্গে। সালটা ছিল 1997। শিকাগো ধর্ম সম্মেলনের পর দীর্ঘ 4 বছর বাদে
দেশে ফিরেছেন স্বামীজি। খুব ক্লান্ত দেহ। বেলুড় মঠে দোতলায় নিজের ঘরে আছেন তিনি। তখন বেশ অনেক রাত হয়ে গেছে, কিন্তু স্বামীজি না ঘুমিয়ে বারান্দায় অস্থিরভাবে পায়চারি করে চলেছেন। তাকে অত্যন্ত অস্থির ও উদ্বিগ্ন দেখাচ্ছিল। তার পাশেই ছিলেন স্বামী বিজ্ঞানানন্দ। তিনি স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার স্বামীজি? কোনো কারণে কি আপনি খুব চিন্তিত আছেন? স্বামীজি বললেন, আমার মনে হচ্ছে কোথাও কাদের যেন ভীষণ বিপদ। তারা যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, কষ্ট পাচ্ছে। আমার মন তাদের কষ্টে অস্থির হয়ে উঠেছে। এরপর পরের দিনই কাগজ আসতে দেখা গেল ফিজির কাছে একটি দ্বীপে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। বহু মানুষ হতাহত হয়েছে সেই অগ্নিকাণ্ডে। পৃথিবীর অপর প্রান্তে একটি নির্জন দ্বীপের মানুষদের দুঃখ মধ্যরাত্রে স্বামীজির অতি সংবেদনশীল মনের তারে তুলেছে অনুরণন। এর চেয়ে অলৌকিক ঘটনা আর কি হতে পারে? আসি এবার সপ্তম অলৌকিক প্রসঙ্গে। একবার স্বামীজি শিষ্য শান্তিরামের মা এসে স্বামীজির কাছে কেঁদে পড়লেন। শান্তিরাম ছিল স্বামীজিরই গুরু ভাই স্বামী প্রেমানন্দের ভাই। শান্তিরামের সেবার ভীষণ অসুখ করেছে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি সবকিছু চেষ্টাই করা হয়েছে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। তাই ব্যাকুল হয়ে শান্তিরামের মা ছুটে এসেছেন স্বামীজির কাছে। তার দৃঢ় ধারণা, স্বামীজি চাইলেই তার পুত্র শান্তিরামের অসুখ সেরে যাবে। শিষ্যের মাকে কোনোভাবেই নিরস্ত করতে না পেরে স্বামীজি শেষে তাকে বললেন, যাও মা, এক বাটি পরিষ্কার জল নিয়ে এসো। শান্তিরামের মা এক বাটি পরিষ্কার জল নিয়ে এলেন। স্বামীজি সেই জলের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। অনেকক্ষণ এইভাবে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকবার পর দেখা গেল জলটি গরম হয়ে গিয়েছে আর তার থেকে ধোঁয়া বের হচ্ছে। এই জলটা স্বামীজি শান্তিরামের মায়ের হাতে দিয়ে বললেন, এটা নিয়ে যাও, একটু একটু করে এই জল শান্তিরামকে খাইয়ে দেবে, ভালো হয়ে উঠবে শান্তিরাম। আর যেটুকু জল বেশি থাকবে রেখে দিও যত্ন করে, বাড়ির কারো কিছু হলে খাইয়ে দিও, ভালো হয়ে যাবে। সেবার সেই জল খেয়েই শান্তিরামের অসুখ ভালো হয়ে গিয়েছিল। অষ্টম যে অলৌকিক ঘটনাটির কথা বলবো, সেটির সন্তারিখ আমার জানা নেই। সুধী শ্রোতাদের কারো যদি জানা থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন। ঘটনাটি যখন ঘটে তখন স্বামীজি সবে ধ্যান শেষ করে তার ঘরে বসে আছেন আসনের ওপর। এমন সময় তার মনে হলো সমস্ত ঘরখানা উজ্জ্বল এক অপার্থিব আলোয় ভরে গেছে। সেই আলোর বন্যার মধ্যে ঘরের দক্ষিণ দিকের দেয়াল ভেদ করে দেখা দিলেন এক জ্যোতির্ময় পুরুষ। তার পরনে গৈরিক বসন, হাতে কমণ্ডলু, মণ্ডিত মস্তক, চোখ দুটি থেকে যেন করুণা ও প্রেমের ঝর্ণা বয়ে চলেছে। সেই জ্যোতির্ময় পুরুষ পায়ে পায়ে এগিয়ে আসছেন স্বামীজির দিকে। স্বামীজির তখন একটু ভয় লেগে গেল। তিনি আসন থেকে উঠে বাইরে বেরিয়ে এলেন। তারপরে অবশ্য এজন্য তার খুব আফসোস হয়েছিল। তিনি বলেছিলেন, যদি সেদিন ঘর থেকে বেরিয়ে না আসতাম ভালো হতো, হয়তো তিনি আমাকে কিছু বলবার জন্য এসেছিলেন। স্বামীজির মনে হয়েছিল সেই মূর্তিটি ছিলেন স্বয়ং বুদ্ধদেব। নবম যে অলৌকিক ঘটনাটির কথা বলবো, সেটি ঘটেছিল স্বামীজির হিমালয় ভ্রমণের সময়। একদিন এক পাহাড়ি গ্রামের কাছাকাছি এসে সন্ধ্যা হয়ে গেল। তখন স্বামীজি সেই গ্রামে গিয়ে একজন গরিব গৃহস্থের বাড়ি আশ্রয় ভিক্ষা করলেন। সেই গৃহস্থ স্বামীজিকে সাদরে বাড়ি নিয়ে এলেন। তার সাধ্যমতো খাবার
ও বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। তখন মধ্যরাত, স্বামীজি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। হঠাৎ কাছে কোথাও খুব জোরে জোরে মাদলের বাজনা কানে আসতে লাগলো। কিছুক্ষণ শোনবার পর স্বামীজি তার আশ্রয়দাতা গৃহস্থকে জিজ্ঞেস করলেন, এত রাতে ওই মাদলের বাজনা কোথা থেকে আসছে? কেন বাজনা বাজছে? লোকটি যে জানালো তা শুনে স্বামীজি খুব অবাক হয়ে গেলেন। লোকটি বলল, গ্রামের একটি লোকের উপর অপদেবতার আবেশ হয়েছে, যাকে আমরা চলতি কথায় বলি ভর হওয়া। স্বামীজি বললেন, কই চলুন তো দেখি কি ব্যাপার। স্বামীজি আগে কখনো সুস্থ কোনো মানুষের ওপর এরকম অপদেবতার ভর হওয়া দেখেননি। তাই খুব কৌতূহল নিয়ে তিনি তাঁর আশ্রয়দাতা গৃহস্থটির সঙ্গে সেই অপদেবতার ভর হওয়া লোকটির কাছে এলেন। এসে দেখলেন একটা বিরাট লম্বা চওড়া বিপুল দেহী লোকের ওপর অপদেবতার আবেশ হয়েছে। লোকটি ভীষণ অস্থিরভাবে প্রচণ্ড দাপাদাপি করে চলেছে। তার চোখ দুটো টকটক করছে লাল। গায়ে আসরিক ক্ষমতা, তাকে কেউ শান্ত করতে পারছে না। শান্ত করবার জন্য একটি লোহার কুঠার জ্বলন্ত আগুনে পুড়িয়ে তার গায়ে আঘাত করা হচ্ছে, কিন্তু তাতে লোকটির কিছুই হচ্ছে না। চামড়ায় পোড়া দাগটুকু পর্যন্ত হচ্ছে না। এমনকি লোকটার মাথাতেও তপ্ত কুঠার দিয়ে আঘাত করার পরেও তার এক গাছি চুলও পুড়ল না। দেখে অবাক হয়ে গেলেন স্বামীজি। তিনি নিজেই তখন কুড়ুলটি হাতে নিয়ে পরখ করে দেখলেন যে সত্যই সেটা যথেষ্ট উত্তপ্ত কিনা। পরখ করে দেখতে গিয়ে তার হাতটাই গেল পুড়ে। এদিকে উপস্থিত সমস্ত গ্রামবাসী স্বামীজিকে দেখে তাকে বারবার অনুরোধ করতে লাগলো যে লোকটির ওপর চেপে বসা এই ভূতটিকে কোনোভাবে স্বামীজি যেন তাড়িয়ে দেন। স্বামীজি বুঝতে পারছেন না কিভাবে তিনি এই দানবীয় চেহারার উন্মত্ত প্রায় লোকটিকে শান্ত করবেন। কিন্তু চারপাশের অসহায় গ্রামবাসীদের আকুল প্রার্থনা আর বিশ্বাস স্বামীজিকে আর চুপচাপ থাকতে দিল না। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন লোকটির কাছে। তারপর তার মাথায় হাত রেখে দীর্ঘ সময় ধরে জপ করে যেতে লাগলেন। ধীরে ধীরে লোকটি শান্ত হয়ে এলো। গ্রামবাসীরা ধন্য ধন্য করতে লাগলো স্বামীজিকে। স্বামীজি নিজে কিন্তু কিছুই বুঝতে পারলেন না, কারণ তিনি তো ভূত ছাড়ানোর বিশেষ কোনো মন্ত্র পড়েননি। আসলে স্বামী নিজেই নিজেকে চিনতেন না। ঠাকুর তাই বলতেন, যেদিন ওর মানে নরেন্দ্রনাথের জ্ঞান পূর্ণ হবে যে ও কে, সেদিন ওর আর শরীর থাকবে না। বাস্তবেও ঘটেছিল তাই। স্বামী বিবেকানন্দ যখন নিজেকে সম্পূর্ণ ব্রহ্মস্বরূপে চিনতে পারলেন, তখন শরীর ত্যাগ করে চলে গেলেন তিনি। স্বামী বিবেকানন্দ যে একজন ঈশ্বর পুরুষ, তার অলৌকিক জীবনের নানা ঘটনা তার প্রমাণ দেয়। এমনকি আজও শরীর ত্যাগ করবার এত বছর বাদেও তার অলৌকিক ক্ষমতা প্রকাশ হয়ে পড়ে হঠাৎ হঠাৎ ঘটে যাওয়া এমন কিছু ঘটনায়, যা আমাদের বিস্ময় স্তম্ভিত করে দেয়, নির্বাক করে দেয়। তেমন একটি ঘটনার কথা বলে আজকের প্রসঙ্গ শেষ করব। কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির যে পৈতৃক বাসভবনটি আছে, সেটি 1999 সালে রামকৃষ্ণ মঠ ও মিশন অধিগ্রহণ করে এবং 4 সালে বাড়িটির আমূল সংস্কার সাধন করা হয়। এই সময়ের ভারপ্রাপ্ত মহারাজদের আপ্রাণ চেষ্টা ছিল যাতে বাড়িটিকে ঠিক তার আগের চেহারায় ফিরিয়ে আনা যায়। স্বামীজির আমলে এই বাড়িটির চওড়া বারান্দা ও দুর্গা দালানের পুরোটাই ছিল সাদা কালো মার্বেল পাথর বসানো। সংস্কার করার সময় সাদা মার্বেল সহজেই পাওয়া গেল, কিন্তু কালো মার্বেল কোথাও পাওয়া গেল না। অবশেষে কে একজন যেন খবর আনলো যে উত্তরপাড়ার একটি মার্বেল কারখানা
25-30 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। সেই পরিত্যক্ত কারখানায় কিছু কালো মার্বেল থাকলেও থাকতে পারে। খবর পাওয়া মাত্র মহারাজ ছুটে গেলেন সেখানে। এদিকে দারোয়ান তো কিছুতেই ঢুকতে দেবে না তাদের। অনেক কষ্টে দারোয়ানকে বুঝিয়ে বন্ড লিখে তারপর মহারাজরা সেই অন্ধকার জঙ্গলে ঢাকা কারখানার ভেতর গিয়ে প্রচুর খোঁজাখুঁজি করে শেষমেশ 3টি মার্বেল খুঁজে পেলেন। বাইরে এসে সেগুলো ধুয়ে নিয়ে দেখা গেল যে তার মধ্যে একটা ছিল কালো। উৎসাহিত হয়ে মহারাজরা এবার ঠিকানা জোগাড় করে ছুটলেন কারখানার মালিকের কাছে। মালিকের সব দেখে শুনে তো গালে হাত। তিনি তো বেমালুম ভুলেই গেছেন যে কারখানার মধ্যে এখনো কিছু পাথর পড়ে আছে। শেষ পর্যন্ত খোঁজাখুঁজি করে দেখা গেল একটা দুটো নয়, পাথর বেশ অনেকগুলোই আছে। 750 স্কোয়ার ফিট পাথর সেই বন্ধ কারখানার গোডাউন থেকে পাওয়া গিয়েছিল। আর স্বামীজির বারান্দার জন্য প্রয়োজন ছিল ঠিক ওই 750 স্কোয়ার ফিট পাথরেরই। আমাদের কাহিনী আজকের এখানেই শেষ হলো। যদি এই গল্পগুলো শুনে আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে পাশে রাখবেন। ধন্যবাদ। শুভরাত্রি।